হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমি কথা বলবো হচ্ছে টক্সিক সিনেমাটাকে নিয়ে। ইয়েস, ইয়াস, কিয়ারা আডবাণী স্টারার, রুক্মিণী বাসন স্টারার, হুমা কুরেশি স্টারার ফিল্ম, যেটার নাম হচ্ছে টক্সিক, যেটা কালকেই আমি রাতে দেখেছি সিনেমাটা। তো টাইম পাচ্ছিলাম না, যার কারণে কালকে সন্ধ্যা হয়ে গেছিলো সিনেমাটা দেখতে। এবং এই সিনেমাটা প্রথম দিনে যে বক্স অফিস সেটা আমি আমার ইনস্টাগ্রামে ছেড়েছিলাম। তো এখন কথা বলবো সিনেমাটাকে নিয়ে। সিনেমাটা আমি ফাইনালি কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার টক্সিক, এবং টক্সিক কি সত্যি মানে এতটা খারাপ যে লোকে এরকমভাবে কথা বলছে সিনেমাটাকে নিয়ে? এবং সিনেমাটা কি সত্যি বিশাল মানে প্রচুরই জঘন্য যে মানুষ 2 স্টার 2.5 স্টার এইরকম দিচ্ছে? তো আমার কিরকম লাগলো এই সিনেমাটা সেটা ভিডিওর মধ্যে কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এক লাইন যদি টক্সিককে আমি রিভিউ করি, এই সিনেমাটা না, অ্যাকচুয়ালিতে সব থেকে বড় এই সিনেমাটার প্রবলেম হচ্ছে যে এই সিনেমাটাতে ইয়াশ আছে। মানে এই সিনেমাটাতেই যদি অন্য কোনো হিরো থাকতো না, তাহলে কিন্তু সিনেমাটাকে নিয়ে এতটা হয়তো হাইপও থাকতো না, এবং এতটা ট্রোলও হতো না সিনেমাটা। এবং এই যে খারাপ লেগেছে সেটা আপনি না মেনে নিতে পারতেন যে না ঠিক আছে, একটা অন্য হিরো আছে, কোনো ব্যাপার নেই। যেমন যখন মার্টিন রিলিজ হয়, ঠিক আছে, তো মার্টিন খারাপ যারা রিভিউয়ার তারা, তাদের তো কাজ তারা সিনেমা দেখবে, তারা রিভিউ করবে, যার কারণে তাদের কাছে খারাপ লাগবে এবং তারা সেটাকে বলবে। তো সেটা কজন জানবে? সেটা খুব বেশি লোকে জানবে না। বাট যেহেতু এটা ইয়াসের মতো স্টার আছে, আফটার কেজিএফ চ্যাপ্টার 2, যেই সিনেমার টিজারের রেকর্ড মনে হয় এখনও কেউ ভাঙতে পারেনি, যেই সিনেমার হাইপ নেক্সট লেভেলে ছিল, ঠিক আছে, বিজয়ের সাথে সিনেমা রিলিজ করে 1200 কোটি টাকার কালেকশন, এবং মানে সেই সিনেমার হাইপ আলাদাই। মানে সেটা খুব সচরাচর খুব কম দেখা যায়। লাইক বাহুবলী, এবং তারপরে কেজিএফ চ্যাপ্টার 2, এবং এইদিকে পুষ্পা 2, ঠিক আছে, এবং তারপরে এখন ধুরন্ধর 2। তো এইরকম সিনেমা খুব মানে মাঝে মাঝে আছে, এবং সেগুলোর মানে একটা না বোঝা যায়। এবং কেজিএফ চ্যাপ্টার 2 সেই সিনেমার মধ্যে পড়ে, এবং সেখান থেকে ইয়াস উঠেছে। ইয়াসের ওই সোয়াগ, ওই অ্যাটিটিউড, ওই অরা ফার্মিং ব্যাপারটা, এবং আজও মানে কেজিএফ চ্যাপ্টার 2 এর শর্টস স্টেটাস এখনও অনেকটা আইকনিক। তবে তারপরে ইয়াস 4 বছর পর আসছে, এবং আবার সেই একই ওই অ্যাটিটিউড, ওই সোয়াগার, ওই একটা অরা ফার্মিং, ওই ডায়লগ ডেলিভারি, ওই রকম ভয়েস। তো সেই সেম বিয়ার্ড, সেম চুল, মানে ওই রকম টাইপের একটা অ্যাপ্রোচ। এবারেও ফিল্মে অ্যাকশন আছে, 5টা হিরোইন আছে। তো এই যে জিনিসপত্রগুলো, এবং তার ইয়াসের কথা অনেক লোকে বিশ্বাস করে। ইয়াস ইন্টারভিউ খুব দারুণ, মানে বিশাল বড় বড় ভাট বকে দেয় না, তার কথার মধ্যে একটা মানে একটা গ্রাউন্ডেড ব্যাপার আছে। এবং সেটা সবসময় এই ফিল্মটার ব্যাপারে যখন প্রমোশনে গেছে, সে সবসময় সেটা বলেছে যে এই ফিল্মটা মানে খুব যত্ন নিয়ে বানানো হয়েছে, অনেক সময় লেগেছে, খরচা হয়েছে, এবং যখন অডিয়েন্স দেখবে তারা মানে মাথা খারাপ হয়ে যাবে তাদের। তো অ্যাজ এ তার সেই সিনেমার সাথে জুড়ে তার এটা হচ্ছে, এটা বলতেই পারে, এটা তার কাজ। কারণ প্রডিউসার তার পেছনে টাকা ঢেলেছে, তো সে সবসময় বলবে। কেউ নিজের সিনেমাকে কখনো খারাপ বলবে না রিলিজের আগে পর্যন্ত। তো এটা ইয়াসের কোনো কারণে দোষী নেই, বাট এটা প্রবলেমই হচ্ছে যে ইয়াসের ফিল্ম, এটা ইয়াসের ফিল্ম বলে আজ এত নেগেটিভিটি হচ্ছে, এত কথা হচ্ছে, ঠিক আছে। এবং ইয়াসের ফিল্ম বলে এটা 150 কোটি টাকার ওপেনিং নিয়েছে। না হলে কিন্তু কোনো অন্য কোনো স্টার হলে মানে 50 কোটি নিত কি, তাও কোনো ঠিক নেই। তো একদিকে যেমন ফায়দা আছে ইয়াসের ফিল্ম বলে, অপরদিকে কিন্তু লসও আছে প্রচুর, কারণ এটা ইয়াসের ফিল্ম। তো আমার কীরকম লাগলো এক লাইনে এই ফিল্মটাকে যদি রিভিউ করি, আমার এই ফিল্মটা সত্যিই খুব খারাপ একটা ফিল্ম মনে হয়েছে। ডেফিনেটলি ফিল্মের মধ্যে ভালো জিনিস অনেকগুলো আছে, যেমন ইন্ট্রোডাকশনটা, ইয়াসের যে এন্ট্রি শটটা, সেটা যেভাবে ডিজাইন করে, সেখানে যেভাবে ক্যামেরার কাজ, সেগুলো খুব সুন্দর, খুব ভালো। এবং সেখানের ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু খুব ভালো। বাট এখানে আমি সবথেকে প্রথম কথা বলবো হচ্ছে মিউজিকের। এখানে রবি বাসুরকে মিউজিকের দায়িত্বটা দেওয়াটা একদম ঠিক হয়নি, ঠিক আছে। মানে সত্যি বলছি, মানে এই জায়গাতে যদি আপনি অনিরুদ্ধকে দিয়ে দিতেন, ও ব্যাটা মানে এই ফিল্মটা যে খারাপ ছিল না, ও ব্যাটা এমন এমন জায়গায় মিউজিক দিয়ে দিত যে এই যতটা লোকের খারাপ লাগছে ততটাও লাগতো না, হয়তো 50% খারাপ লাগাটাও কমে যেত। এখানে রবি বাসুর এত লাউড মিউজিক দিয়েছে, সব সময় মিউজিক চলছে, মানে ফিল্মটা স্টার্টিং টু এন্ড মিউজিক চলছে। মানে এক প্রথম কথা, এই প্রথম আগে ভালোগুলো বলে নিই, যে এই সিনেমার স্টার্টিংয়ের এন্ট্রি সিকোয়েন্সটা ভালো, ইয়াসের যে ডায়লগ ডেলিভারি, ঠিক আছে, এবং ইয়াসের পারফরমেন্স পুরো থ্রু আউট ফিল্ম ভালো। মানে ইয়াসকে আপনি খারাপ বলতে পারবেন না, বিশেষ করে তার ছেলের চরিত্র, বা যখন ওই লাস্টে তার ওই যে তার যখন বয়স হয়ে গেছে সেই চরিত্রটা, ব্যাপক পারফরমেন্স। মানে ইয়াস ফিল্মটা খারাপ হতে পারে, বাট এখান থেকে একটা জিনিস আপনি, হ্যাঁ এবার একটা জিনিস কি, ইয়াসকে খুব রিপিটেটিভ মনে হয়ে যায় প্রথমের যে ক্যারেক্টার রায়ার ক্যারেক্টারটা, সেখানে সে যে ডায়লগ ডেলিভারি দিচ্ছে, সে সব সিচুয়েশনে ডায়লগ মারছে, সব সিচুয়েশনে তার ওই একটা কাইন্ড অফ ওই
মানে কি বলবো, ওই মদ খেয়ে যেরকম মানে ঘোর নিয়ে যেরকম ডায়লগ মারা, তো ওইটা আমার একটু ইরিটেটিং লেগেছে। ওটা আমার সত্যি বলছি একদম ভালো লাগেনি। সব জিনিসে মানে এই যে সেই যে ক্যারেক্টারটা, সে যে মানে দুঃখ, ঠিক আছে, সেটা যে দেখাবে সেটা মানে ঠিকভাবে দেখাতে পারছে না, ঠিক আছে। এক তো সে সারা মানে জীবন জুড়ে সে খারাপ কাজ করে গেছে, সেটার তার একটা এহসাস লাস্টে হচ্ছে, সেখানে তার পারফরমেন্স বেশ ভালো। বাট তার আগে যে সিচুয়েশনগুলো মানে একটু হালকা একটু মানে ইমোশনাল বা একটু সেইখানে না মানে তার মানে ওই যে একই ওই রকম অ্যাটিটিউড নিয়ে কথা বলা, যার কারণে সেই এটা ফুটে উঠে আসছে না। তো ওটা আমার একটু রিপিটেটিভ মনে হচ্ছে, ওটা আমার একটু খারাপ লেগেছে। বাকি থ্রু আউট ফিল্মে ইয়াসের পারফরমেন্স ভালো। আচ্ছা, ফিল্মটা কিন্তু খুব খেটেছে মানুষ, ফিল্মটার সাথে যতজন জুড়ে আছে না তারা কিন্তু খুব খেটেছে। ইয়াস তো প্রচুর খেটেছে সিনেমাটায়। আপনি পুরো থ্রু আউট ফিল্মটা দেখলেই বুঝতে পারবেন ইয়াস প্রচুর খেটেছে সিনেমাটার জন্য। তার ডেডিকেশন আপনি পুরো দেখতে পাবেন সিনেমাটার মধ্যে। এবং সিনেমাটার স্কেল, সিনেমাটার গ্র্যান্ডার, সব কিছুই বেশ হেভি খরচা করেছে, ঠিক আছে। এবং মানে কী বলবো, সিনেমাটার মধ্যে না একটা প্রোডাকশন ভ্যালু আপনি দেখতে পাবেন যে বেশ ভালো। বাট এবং আরেকটা যদি কথা বলি, সিনেমাটার যে টুইস্টটা সেটা কিন্তু অনেকজনের জন্য ওয়ার্ক করবে। বাট যেহেতু এই ফিল্মটার পুরোটাই প্রথম দিক থেকেই সিনেমাটার যে ওয়ার্ল্ড বিল্ডিং বা সিনেমাটা যেভাবে চলছে, যে স্ক্রিন প্লেটা, সেটা মানুষকে যেহেতু এঙ্গেজ করতে পারে না, যার কারণে লাস্টে যে এত ভালো একটা টুইস্ট দেখাচ্ছে, ঠিক আছে, সেটা কিন্তু কারোর জন্য ওয়ার্ক করছে না। এবং এই টুইস্টটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সিনেমাতে সচরাচর হয় না, ঠিক আছে, যার কারণে কিন্তু এটা হলিউড সিনেমার সাথে এটা কম্প্যারিজন হচ্ছে। আমি নামটা বলবো না কি সিনেমার কি সিনেমার মতো টুইস্ট আছে, বাট লাস্টের ক্লাইম্যাক্সের ওই যে 20 মিনিট 25 মিনিট সিনেমাটা কিন্তু বেশ ভালো। ওখানে যে টিকিট বলে যে ক্যারেক্টারটা এবং তার যে পারফরমেন্স সেটা কিন্তু বেশ হেভি। এবং মানে ইয়াস অ্যাজ টিকিট দারুণ পারফরমেন্স দিয়েছে। এবং তার ক্যারেক্টারটার সাথে যে কটা সিকোয়েন্স আছে প্রত্যেকটা কিন্তু হেভি সিকোয়েন্স, মানে সেটা মজা লাগবে। ওই লাস্টে 20-25 মজা লাগবে। বাট ফিল্মটা যেহেতু এত বড়, একদম স্টার্টিংয়ের সিকোয়েন্স এবং একদম এন্ডে টিকিটের সাথে যে সিকোয়েন্সটা আছে রায়ার, ওই দুটো সিকোয়েন্সকে যদি আমি বাদ দিই এবং ইন্টারভাল ব্লকেজ, এই তিনটে সিকোয়েন্স বাদ দিয়ে আমার পুরো ফিল্মটা অতটা ভালোই লাগেনি। মানে সত্যি বলছি ভালোই লাগেনি, খুব বিরক্ত লাগছিল। আমাকে বোর লাগেনি, আমি মানে ফিল্মটার সাথে জুড়েছি। মানে আমি একটা তো ফিল্মটা আমি দেখছি যে কী হতো, যদি আমি কী দেখবো ফিল্মটা লাস্ট পর্যন্ত, এটা হচ্ছে একটা বোরিং লাগছিল না। বাট যেটা আমার খুব বিরক্ত লেগেছে সেটা হচ্ছে এই সিনেমার যে মিউজিক, এতটা লাউড মিউজিক। এবং রবি বাসুর মানে হচ্ছে লাউড মিউজিক, আমরা জানি। KGF 2 এতে তাও একটা প্রপার স্টোরি ছিল বলে, যেখানে কিন্তু মিউজিকটা ঠিকমতো বসিয়েছে। এবং যেহেতু সেটা ডিরেক্টরও ভালো, মানে প্রশান্ত নীল, সে জানে কীভাবে কি হ্যান্ডেল করতে হবে। এখানে গীতু মোহন দাস এবং ইয়াশ রবি বাসুরকে এইভাবেই নিয়ে নিয়েছে যে সে তো KGF 2 এতে কাজ করেছে, সে নিশ্চয়ই ভালোই করবে। বাট এখানে কিন্তু সে প্রচুর ছড়িয়েছে। তার মিউজিকটা আমার সব থেকে বিরক্ত লেগেছে এই সিনেমায়, এতটা কানে লাগে প্রত্যেকটা সিকোয়েন্সের মিউজিক সব জায়গায়, ঠিক আছে, যেটা আমার খুব বিরক্ত লেগেছে। এবং দ্বিতীয় হচ্ছে এই সিনেমার সব থেকে বড় নেগেটিভ, যে এই সিনেমায় কিন্তু কোনো স্টোরি ছিল না। মানে এই সিনেমাটা স্টোরিলেস সিনেমা। যে ডিরেক্টর প্রথম থেকে চালু করেছে সিনেমাটাকে, যে ইয়াসকে বলছে তুই যা খুশি কর, ঠিক আছে, লাস্টে খালি আমি এই সিনেমার মতো একটা টুইস্ট দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে, কাজ হয়ে যাবে। এবং এই সিনেমাটা থেকে অ্যানিম্যাল থেকে প্রচুর ইন্সপায়ার্ড, পুরো দেখলে বোঝা যায়। সিনেমাটা যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল হয়তো অ্যানিম্যাল থেকে ইন্সপায়ার্ড হতো না, বাট পরে কিন্তু যেহেতু অ্যানিম্যাল সাকসেসফুল হয়েছে, এই সিনেমাটা কিন্তু অ্যানিম্যাল থেকে প্রচুর ইন্সপায়ার্ড, প্রচুর ঝেপেছে অ্যানিম্যাল থেকে। আপনি পুরো সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন। এবং ইয়াসের ক্যারেক্টারটা পুরোটাই রণবীর কাপুরের কাইন্ড অফ একটা অ্যাপ্রোচে মানে কি বলবো প্লে করার চেষ্টা করছে, আপনি দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, যদিও মানে তার ক্যারেক্টারের আর্কটা আলাদা, ঠিক আছে, মানে ইয়াস ডিফারেন্ট পারফরমেন্স দিয়েছে, এখানে ভালো পারফরমেন্স দিয়েছে, মানে অনেকটাই হেভি পারফরমেন্স দিয়েছে। বাট সেই যে ক্যারেক্টারটা যেরকম একটা কাইন্ড অফ, আপনি যদি এই ফিল্মটা সেকেন্ড হাফটা দেখেন না, পুরো অ্যানিমালের সেকেন্ড হাফের মতো, কিচ্ছু হচ্ছে না, কি হচ্ছে কি না হচ্ছে আপনি কিছু বুঝতে পারছেন না। যেমন ওই ওখানেও ইন্টারভেল ব্লকেজের পর ওই যে মারপিটটা হওয়ার পর দেখবেন রণবীর কাপুর কি করছে এবং গল্প থেকে পুরো ভটকে গেছে সিনেমাটা, ঠিক আছে, মানে অন্যই কিছু হচ্ছে। এইখানেও ঠিক সেরকম, মানে গল্প কিছু নেই, যা খুশি হচ্ছে সিনেমাটার মধ্যে। মানে এই সিনেমাটা রিভিউ করতে গেলে আমার মানে অনেক বড় ভিডিও হয়ে যাবে, খুব লম্বা, খুব রাগ ধরছে আমার। কারণ সিনেমাটা আমি যেই এক্সপেকটেশন, এত বছরের এক্সপেকটেশন, এবং ইয়াস আসছে, এবং আমি ভেবেই নিয়েছিলাম টক্সিকের ট্রেলার দেখে যে ভাই এই সিনেমাটা মিনিমাম তো 500-700 কোটি টাকা কামাবে। বাট সিনেমাটা যেভাবে হেগেছে, এবং এই সিনেমাটার কোনো স্টোরি ছিল না, শুধু ইয়াসের স্টারডমে এই সিনেমাটা মিনিমাম 200-250 কোটি যাবে। মানে যখন KGF Chapter 2 বিস্ট রিলিজ হয়েছিল, আমরা ভেবেছিলাম যে বিস্ট মিনিমাম যা ট্রেলার দেখেছিলাম, বিজয়ের, যে 300-400-500 কোটি টাকা তো মারবেই। বাট সেই সিনেমাটা যেরকম হেগেছিল, এই সিনেমাটা হচ্ছে এখনকারের বিস্ট সেরকমই হেগেছে। মানে বিস্ট তো তবুই দেখতে পারবেন আপনি, এই সিনেমাটা তো মানে একবার যদি আপনি শেষ করে নেন, আপনি ভাবে ভাই মাফ কর আমাকে, এত লম্বা, সেকেন্ড হাফে কিচ্ছু হচ্ছে না, কোনো স্টোরি নেই,
প্রথম থেকে তবু স্টোরিটা একটুখানি আপনি ধরতে পারবেন। মানে ইন্টারভেলের পর থেকে তো স্টোরি নেই, 5টা মেয়ের ক্যারেক্টার নিয়েছে, তাদের করার মতো কিছু ছিল না, শুধু নয়নতারা আর কিয়ারা আডবাণীরই একটা ইম্পর্টেন্ট রোল ছিল এখানে। রুক্মিণী বাসানকে এখানে হঠাৎ করে নিয়ে চলে আসলো অ্যানিমাল দেখে তিপ্রিদিমড়ির মতো। আচ্ছা, এখানে তারা ছোটের ক্যারেক্টারটা তবু একটা বলবো স্টোরিতে একটা ছিল, যার কারণে তাকে নেওয়া হয়েছিল, ঠিক আছে। হুমা কুরেশির ক্যারেক্টারটা কিছুক্ষণ পরে সে নেই, তার ক্যারেক্টারটা কেন নেওয়া হয়েছিল জানি না, ওর জায়গায় কোনো একটা ছেলেকে নিলেও কোনো কিছু হতো না। তো যেহেতু একটা মেয়ে ডিরেক্টর, তাই ভেবেছে একটা মেয়ে দেওয়া দরকার। এই সিনেমাটার মধ্যে সত্যি বলছি খরচা করেছে, পারফরমেন্স ভালো দিয়েছে, স্কেল আছে, গ্র্যান্ডার আছে, বাট এই সিনেমাটার নেই হচ্ছে সোল, এই সিনেমাটার নেই হচ্ছে স্টোরি, এই সিনেমাটার নেই হচ্ছে ইমোশন, এই সিনেমাটার নেই হচ্ছে প্রপার এক্সিকিউশন। সব থেকে বড়, আমি এতক্ষণ যতগুলো মানে প্রবলেম বললাম, সব থেকে বড় এই সিনেমাটার প্রবলেম হচ্ছে এডিটিং স্টাইল। এই ফিল্মটার এডিটিং স্টাইল এতটা ফালতু হয়েছে এবং আমি ভাবতে পারিনি একটা এত বড় ফিল্ম তাকে এইভাবে এডিট করবে। ফিল্মটা এতটা ফাস্ট ফিল্মটা যে কোনো সিকোয়েন্সের প্রপার ইম্প্যাক্ট এফেক্ট আপনার ওপর পড়বে না। এডিটিং স্টাইল এতটা ফালতু হবে একটা এই লেভেলের ফিল্মের, আমি ভাবতে পারিনি। মানে এত বড় ফিল্মের আমি জানি না যে ইয়াস এডিটিং সময় ছিল কিনা, এতটা ফাস্ট পেস, কখন অ্যাকশন হচ্ছে, কখন রোম্যান্স হচ্ছে, কখন এখানে ডায়লগস হচ্ছে, কখন একটা সিকোয়েন্স হয়ে যাচ্ছে, আপনি কিছু বুঝে এতটা হুটহাট যায় সিনেমাটা, এবং কোনো ইম্প্যাক্ট কোনো প্রপার এফেক্ট সিনেমাটার জন্য পড়বে না। যে এই যে এন্ট্রি সিকোয়েন্স, তারপরে অ্যাকশন হচ্ছে এবং ধোঁয়াধার অ্যাকশন হচ্ছে, জাস্ট অ্যাকশন ভায়োলেন্সের নামে এই সিনেমাটা অডিয়েন্সকে ঠকানো হয়েছে। তো আমি জানি না ইয়াস এটা কিভাবে পার্ট হয়েছিল। হ্যাঁ, এবং যেহেতু মানে আইডিয়া লেভেলে ফিল্মটা ভালো, যে তার একটা বোন থাকবে, সে আস্তে আস্তে এই মাফিয়া জগতে উঠবে, আবার তার একটা ছেলে হবে যেই কিনা মেন ভিলেন হবে, তো এগুলো ভালো, শুনতে ভালো। তারই যে মানে সরি আমি এক্ষুনি বলে দিচ্ছিলাম, স্পয়েল করে দিচ্ছিলাম। তো যাই হোক, আপনারা দেখুন সিনেমাটা। আমি তো বলবো এই সিনেমাটা যারা একবার দেখে নিয়েছেন তারা তো কোনোদিন দেখবেন, আর আমি জানি যারা দেখেননি, সিনেমা যেহেতু, তো আপনারা থিয়েটারে গিয়েই দেখুন। আমি বলবো না যে সিনেমাটা দেখবেন না, কারণ হয়তো আপনাদের ভালো লাগতে পারে অ্যাজ এ ইয়াসের ফ্যান, কারণ আমার তো এই সিনেমাটা মানে ধরা ছোঁয়ার বাইরে। আমি একে দ্বিতীয়বার কোনোদিন দেখবো কিনা তাও জানি না, শুধু এন্ডের সিকোয়েন্সটা আমি একবার দেখতে পারি প্রথমের, কারণ ওইটাই আমার জন্য সব থেকে বেশি হেভি কাজ করেছে। বাকি কিয়ারার পারফরমেন্স ভালো, তার করার মতো কিছু ছিল না, বাট তাকে যেটুকু পারফরমেন্স দিয়েছে ভালো। আচ্ছা, রুক্মিণী বাসান, তার করার মতো কিছু ছিল না, তাকে হঠাৎ করে ধরে নিয়ে এসছে, তার পারফরমেন্স ঠিক আছে। হুমা কুরেশিও ঠিকঠাক পারফরমেন্স, তারা সুটারিও আছে ঠিক আছে। আচ্ছা, এখানে নয়নতারা, তার পারফরমেন্সটা আমার একটু বেটার লেগেছে এদের সবার তুলনায়, কিয়ার আর তার পারফরমেন্সটা। তো নয়নতারার কিছু অ্যাকশন সিকোয়েন্স ভালো, তার যেভাবে ডায়লগস বা সে যেভাবে দেখছে পুরো জিনিসটাকে, সেটা বেশ ভালো। তো নয়নতারাকে আমার বেশ ভালোই লেগেছে। এখানে একমাত্র ইয়াশ শুধু সেই একমাত্র এখানে হেভি পারফরমেন্স দিয়েছে, ব্যাপক, মানে সে খেটেছে, আপনি এটা পুরো দেখতে পাবেন। বাকি ওভারঅল সিনেমাটা আমার সত্যি বলছি একদম ভালো লাগেনি, খুবই বিরক্তিকর লেগেছে। যেগুলো ভালো পয়েন্ট ছিল সেগুলোকে আমি বলতে চাই না, তাহলে আপনাদের মনে হবে তো সিনেমাটা ভালো। তো আপনারা গিয়ে দেখুন, দেখে কমেন্ট করুন আপনার কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। এই ছিল আমার রিয়াকশন। ভিডিওটা ভালো থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তুললে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আরও ডিটেলে কথা বলে যেত, বাট আমার মেমোরি পুরো ফুল হয়ে গেছে, যার কারণে আমি আর বেশি ভিডিও বানাতে পারছি না, বারবার ভিডিওটা পজ হয়ে যাচ্ছে। তো আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন, যারা দেখে নিয়েছেন, যারা দেখেননি দেখে কমেন্ট করবেন। এই ছিল রিয়াকশন। ভিডিওটা ভালো থাকলে যেরকম বললাম করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।